কোনো পরিবারের নতুন অতিথির আসার খবর পাওয়ার সাথে সাথেই দেখবেন আনন্দের একটা মোজ বয়ে যায়। কিন্তু সেই আনন্দের ঢেউয়ের নিচেই কিন্তু হাজারো প্রশ্নের স্রোত। কখন ডাক্তারের কাছে যাব, কি খেতে হবে, কি করা যাবে না। আর আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে বারবার স্বাস্থ্য কেন্দ্রে যেতে বলা হয়, এটা কি সত্যি দরকারি নাকি শুধুই একটা নিয়ম রক্ষা? এই প্রশ্নগুলো তো আসবেই, আর আসাটাই খুব স্বাভাবিক। কারণ গর্ভধারণের এই ৯ মাস তো শুধু একটা শারীরিক পরিবর্তন নয়, এটা একটা বিরাট মানসিক যাত্রাও বটে। ঠিক। আর এই যাত্রাপথের সঠিক পথ নির্দেশনার জন্যই কিন্তু অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন যত্নের ব্যবস্থা। অনেকে ভাবেন এটা একটা ঝামেলা, কিন্তু আসলে এটা মা আর গর্ভের শিশু দুজনের জন্যই একটা সেফটি নেট, একটা সুরক্ষা কবচ। সুরক্ষা কবচ, বাহ! এই শব্দটা আমার খুব ভালো লাগলো। তাহলে চলেন আজ এই সুরক্ষা কবচটা নিয়েই একটু কাটাছেঁড়া করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের কাছে থাকা বিভিন্ন সরকারি নির্দেশিকা, যেমন আমার সুরক্ষিত মাতৃত্ব পুস্তিকা বা ধরুন প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের গাইডলাইন ঘেঁটে আমরা বোঝার চেষ্টা করব এই গর্ভকালীন যত্ন আসলে কি, কেন এটা শুধু নিয়ম রক্ষা নয়, বরং মা ও শিশুর ভবিষ্যৎ সুস্থতার চাবিকাঠি। আচ্ছা, শুরুতেই একেবারে গোড়ার প্রশ্নে আসি। এই যে বলা হয় গর্ভবতী হলে চেক করাতে হবে, এর মানেটা ঠিক কি? কতবার যেতে হয়? আমাদের কাছে থাকা আমার সুরক্ষিত মাতৃত্ব পুস্তিকা, ওটাতে তো বলছে অন্তত 4 বার যেতেই হবে। কিন্তু অনেকেই তো ভাবেন, আরে একবার গেলেই তো সব জানা হয়ে যায়, তাই না? বারবার যাওয়ার কি দরকার? এটা এটা একটা খুব সাধারণ প্রশ্ন আর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টও বটে। দেখুন, এই অন্তত 4 বার সংখ্যাটা কিন্তু এমনি এমনি আসেনি। আচ্ছা। এর পেছনে একটা গভীর কারণ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবাই কিন্তু এই 4টে ভিজিটের উপরই জোর দেয়। কারণটা হলো, গর্ভাবস্থার প্রত্যেকটা পর্বের চ্যালেঞ্জগুলো আলাদা। ও আচ্ছা আচ্ছা। এটাকে আপনি ধরুন একটা সিনেমার 3টে অঙ্কের মতো ভাবতে পারেন। প্রথম 3 মাস, তারপর মাঝের 3 মাস আর শেষের 3 মাস। প্রত্যেকটার জন্য আলাদা প্রস্তুতি লাগে। দারুণ অ্যানোলজি। তাহলে প্রথম ভিজিটটা কখন? গল্পের শুরুটা কিভাবে হয়? গল্পের শুরুটা হয় গর্ভধারণের সন্দেহ হওয়ার সাথে সাথেই, অথবা ধরুন প্রথম 3 মাসের মধ্যে। এই ভিজিটটা হলো ভিত তৈরির মতো। ভিত তৈরি? হ্যাঁ, এখানেই প্রথমবার মায়ের ওজন, রক্তচাপ মাপা হয়। সবচেয়ে জরুরি কিছু রক্ত পরীক্ষাও করা হয়। যেমন ধরুন মায়ের ব্লাড গ্রুপ কি, RH ফ্যাক্টর পজিটিভ না নেগেটিভ, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কেমন, এই সব জেনে নেওয়া হয়। উফ! এখানেই কিন্তু ডেলিভারির একটা সম্ভাব্য তারিখও ঠিক করা হয়। তার মানে এটাই হলো একটা বেসলাইন তৈরি করা, তাই তো? যাতে পরের ভিজিটগুলোতে কোনো পরিবর্তন একদম ঠিক ধরেছেন। পরিবর্তন হলে যেন সহজেই ধরা যায়। আচ্ছা, কিন্তু গ্রামের দিকে তো অনেকেই বলেন, আমাদের দাদি নানিদের সময় তো এত পরীক্ষা নিরীক্ষা ছিল না, বাচ্চারা তো ঠিকই হতো। এই যুক্তিটার জবাবে কি বলা যায়? এটা কি শুধুই আধুনিক বাড়াবাড়ি? এই কথাটা আমরা প্রায়ই শুনি। এর উত্তরে আমি বলি, তখনকার দিনে শিশু মৃত্যু বা প্রসবের সময় মাতৃমৃত্যুর হারও কিন্তু এখনকার চেয়ে অনেক বেশি ছিল। সেই তথ্যটা আমরা ভুলে যাই, ঠিক তো? তা তো বটেই। আগে হয়তো 10টা শিশু জন্ম নিলে 8টা বাঁচত, 2টো বাঁচত না। সেটাকেই সবাই স্বাভাবিক বলে মেনে নিত। কিন্তু বিজ্ঞান আমাদের দেখিয়েছে যে সামান্য কিছু পদক্ষেপ নিলে ওই 2টো জীবনও বাঁচানো সম্ভব। এই চেকআপগুলোই হলো সেই পদক্ষেপ। ঠিক। আচ্ছা, দ্বিতীয় ভিজিটটা হয় গর্ভাবস্থার 4 থেকে 6 মাসের মধ্যে। সেই সময়ের গুরুত্বটা কি? এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন গর্ভের শিশু দ্রুত বাড়তে শুরু করে। এই ভিজিটে আবার ওজন আর রক্তচাপ দেখা হয়, কিন্তু সবচেয়ে জরুরি হলো পেটের পরীক্ষা। পেটের পরীক্ষা? হ্যাঁ, ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হাত দিয়ে পরীক্ষা করে দেখেন শিশুর বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা, যা মায়ের পেটের উচ্চতা মেপেই বোঝা যায়। আর এই সময় প্রথমবার শিশুর হৃৎস্পন্দন বা হার্টবিট শোনা যায়। ও আচ্ছা। ভাবুন একবার, সেই মুহূর্তটা বাবা মায়ের জন্য কতটা স্পেশাল। আর রক্ত পরীক্ষা, বিশেষ করে হিমোগ্লোবিন? হ্যাঁ, অ্যানিমিয়া বা রক্তাল্পতা আমাদের দেশে একটা বিরাট সমস্যা। তাই হিমোগ্লোবিন লেভেলটা আবার পরীক্ষা করা হয়। যদি দেখা যায় কমে গেছে, তাহলে আয়রন ট্যাবলেটের ডোজ বাড়াতে বলা হয় বা প্রয়োজনে ইনজেকশনও দেওয়া হয়। আচ্ছা। আসলে এই পুরো ব্যাপারটা হলো একটা পর্যবেক্ষণে রাখা, কোনো সমস্যা বড় আকার নেওয়ার আগেই তাকে ধরে ফেলা। বুঝলাম। তাহলে তৃতীয়
আর চতুর্থ ভিজিট মানে 7 থেকে 9 মাসের মধ্যে তখন ফোকাসটা কিসের উপর থাকে? শেষের দিকে ফোকাসটা পুরোপুরি ঘুরে যায় প্রসবের প্রস্তুতির দিকে। তখন শিশুর অবস্থানটা খুব জরুরি হয়ে পড়ে। শিশু রাসে নিচে করেছে নাকি উল্টো অবস্থানে আছে সেটা পরীক্ষা করা হয়। ও, এটা খুব জরুরি। হ্যাঁ, আর মায়ের রক্তচাপ এই সময় বেড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, যেটাকে আমরা প্রি এক্ল্যাম্পসিয়া বলি। তাই প্রেশার মাপাটা আরও জরুরি হয়ে যায়। আর চতুর্থ ভিজিটে মানে একেবারে শেষ ধাপে প্রসব কোথায় হবে, কিভাবে হাসপাতালে পৌঁছানো হবে, রক্ত লাগলে কে দেবে, এই সব কিছুর একটা চূড়ান্ত পরিকল্পনা করা হয়। তার মানে এই 4টে ভিজিট আসলে একটা সম্পূর্ণ প্যাকেজ, একটা আরেকটার সাথে জোড়ায় আছে। আচ্ছা, আপনি রক্তচাপ আর প্রি এক্ল্যাম্পসিয়ার কথা বললেন। অনেকেই তো প্রেশার বলতে শুধু বোঝেন যে মাথা ঘুরছে বা শরীর দুর্বল লাগছে, কিন্তু গর্ভাবস্থায় এর গুরুত্ব তো আরও অনেক বেশি। ঠিক ধরেছেন, রক্তচাপের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। অনেকেই ভাবেন এটা শুধু মায়ের স্বাস্থ্যের বিষয়, কিন্তু আসলে মায়ের উচ্চ রক্তচাপ গর্ভের শিশুর কাছে অক্সিজেন আর পুষ্টি পৌঁছানোর রাস্তাকেই সরু করে দেয়। বলেন কি? হ্যাঁ, তাই একটা সাধারণ প্রেশার রিডিং আসলে শিশুর সাপ্লাই লাইনের অবস্থা জানিয়ে দিচ্ছে। বাহ, এটা তো অসাধারণ একটা ব্যাখ্যা। আর প্রস্রাব পরীক্ষার মাধ্যমেও তো এর কিছু আঁচ পাওয়া যায়, তাই না? প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের বা PMSM এর নির্দেশিকায় এর উল্লেখ আছে। একদম, প্রস্রাব পরীক্ষায় অ্যালবিউমিন আর সুগার দেখা হয়। অ্যালবিউমিন এক ধরনের প্রোটিন যা সাধারণত রক্তে থাকে, প্রস্রাবে নয়। আচ্ছা। যখন উচ্চ রক্তচাপের কারণে কিডনির ওপর চাপ পড়ে, যা প্রি এক্ল্যাম্পসিয়ার একটা বড় লক্ষণ, তখন এই প্রোটিনটা লিক করে প্রস্রাবে চলে আসে। ও আচ্ছা আচ্ছা। তাই প্রস্রাবে অ্যালবিউমিনের উপস্থিতি একটা বড় ধরনের আর্লি ওয়ার্নিং সিগন্যালের মতো কাজ করে। বাবা, তার মানে ওজন মাপা থেকে শুরু করে প্রস্রাব পরীক্ষা কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। প্রত্যেকটার পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করছে। এটা শুধু একটা রুটিন নয়, এটা মা আর শিশুর স্বাস্থ্যের একটা সম্পূর্ণ চিত্র পাওয়ার চেষ্টা। আচ্ছা, এই সব পরীক্ষা তো গেল রুটিন চেকআপের কথা, কিন্তু অনেক সময় তো হঠাৎ করে সমস্যা দেখা দেয়। পরিবারে একটা ভয় কাজ করে কিছু লক্ষণ নিয়ে, যেগুলোকে বিপদচিহ্ন বলা হয়। হ্যাঁ, আমার সুরক্ষিত মাতৃত্ব পুস্তিকায় এগুলোর ছবিও দেওয়া আছে। এই ব্যাপারটা একটু জানা দরকার। দেখুন, এই বিপদ চিহ্নগুলোকে আমরা বিপদ না বলে সতর্ক সংকেত বলতে পারি। সতর্ক সংকেত। হ্যাঁ, উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং শরীর কি বলতে চাইছে সেটা বোঝা। এই সংকেতগুলো জানা থাকলে সঠিক সময় সঠিক সাহায্য নেওয়া যায়, যা হয়তো একটা বড় দুর্ঘটনা থেকে মা ও শিশুকে রক্ষা করতে পারে। কি সেই সতর্ক সংকেতগুলো? কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সংকেত হল হঠাৎ করে যোনিপথে রক্তপাত শুরু হওয়া, খুব তীব্র মাথা ব্যথা যা কিছুতেই কমছে না, চোখের সামনে ঝাপসা দেখা, আচ্ছা। হ্যাঁ, হঠাৎ করে হাত পা মুখ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া, খিঁচুনি হওয়া বা খুব বেশি জ্বর আসা। এই লক্ষণগুলোর যে কোনো একটা দেখা দিলেই এক মুহূর্ত দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। এটাকে গাড়ির ড্যাশবোর্ডের ওয়ার্নিং লাইট জ্বলে ওঠার মতো ভাবতে পারেন। লাইট জ্বললে তো আমরা গাড়িটা মেকারের কাছে নিয়ে যাই, ফেলে রাখি না। এই উপমাটা খুব কাজের। আমার এক পরিচিত ডাক্তার একবার একটা গল্প বলেছিলেন। একজন মায়ের শুধু একটু পা ফোলার সমস্যা ছিল। পরিবার ভেবেছিল এটা গর্ভাবস্থায় স্বাভাবিক। হ্যাঁ, অনেকেই তাই ভাবেন। কিন্তু চেকআপে গিয়েই ধরা পড়ল তার প্রেশার সাংঘাতিকভাবে বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ায় মা বাচ্চা দুজনেই সেদিন বেঁচে যায়। ওই সামান্য পা ফোলাটাই ছিল একমাত্র সংকেত। ঠিক, এই কারণেই নিয়মিত চেকআপ আর এই সংকেতগুলো চেনা এত জরুরি। আর এখানেই কিন্তু হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ গর্ভধারণ চিহ্নিত করার ব্যাপারটা চলে আসে। এএনসির অন্যতম প্রধান উদ্দেশ্যই হল এই ঝুঁকিপূর্ণ মায়েদের আগে থেকে চিহ্নিত করা। হাই রিস্ক বলতে ঠিক কাদের বোঝানো হয়? যেমন ধরুন, যে মায়েদের বয়স খুব কম বা খুব বেশি, যাদের মারাত্মক রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে, যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ধরা পড়েছে, অথবা যাদের আগের গর্ভধারণে কোনো জটিলতা হয়েছিল বা সিজার করতে হয়েছিল, আচ্ছা। তাদের হাই রিস্ক হিসেবে চিহ্নিত করা হয়। এর মানে এই নয় যে তাদের বিপদ হবেই, এর মানে হল তাদের একটু বাড়তি যত্নের প্রয়োজন। তাদের সুবিধাটা কি হয়? এটা কি মা বা পরিবারকে আরও বেশি চিন্তায় ফেলে দেয় না? একদমই না, বরং চিন্তা কমায়। কারণ ঝুঁকিটা জানা থাকলে তার জন্য পরিকল্পনা করা যায়। কি রকম পরিকল্পনা?
যেমন এই মায়েদের প্রসব অবশ্যই এমন হাসপাতালে করতে হবে যেখানে রক্তের ব্যবস্থা আছে এবং প্রয়োজনে সিজার করার সুবিধা আছে। এই পরিকল্পনাটা আগে থেকে করা থাকলে শেষ মুহূর্তে আর দৌড়াদৌড়ি করতে হয় না, আতঙ্ক কমে, আত্মবিশ্বাস বাড়ে। এইসব পরীক্ষা, যত্ন আর পরিকল্পনার কথা তো দারুণ, কিন্তু বাস্তব প্রশ্নটা হল, গ্রামের একজন সাধারণ মানুষ বা আর্থিকভাবে দুর্বল কোনো পরিবার এই পরিষেবা কোথায় পাবে? এর জন্য তো অনেক খরচ হওয়ার কথা। আর এখানেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে বড় ভূমিকা। জননী শিশু সুরক্ষা কার্যক্রম বা জেএসএসকে এবং প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযান বা পিএমএসএমএ মতো প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যই হল এই সমস্ত পরিষেবা যেন একেবারে বিনামূল্যে প্রত্যেক গর্ভবতী মায়ের কাছে পৌঁছে যায়। পিএমএসএমআর বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। আমি নির্দেশিকাটা দেখছিলাম, সেখানে প্রতি মাসের ৯ তারিখের ওপর খুব জোর দেওয়া হয়েছে। এই দিনটা এত বিশেষ কেন? অবশ্যই, প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযান বা পিএমএসএমএ হল একটি বিশেষ উদ্যোগ। এর আওতায় প্রতি মাসের ৯ তারিখে নির্দিষ্ট সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, যেমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা তার ওপরের স্তরের হাসপাতালে, গর্ভবতী মায়েদের জন্য একটি বিশেষ চেকআপের আয়োজন করা হয়। বিশেষত্বটা হল, সেদিন সেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার বা অন্তত একজন মেডিকেল অফিসার অবশ্যই উপস্থিত থাকেন। তার মানে গ্রামের একজন মাও মাসের একটা নির্দিষ্ট দিনে নিশ্চিতভাবে বিশেষজ্ঞের পরামর্শ পেতে পারেন? একদম। শুধু তাই নয়, সেই দিন সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যেমন রক্ত, প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, যদি প্রয়োজন হয়, সবকিছু বিনামূল্যে করা হয়। বাহ! ঝুঁকিপূর্ণ মায়েদের চিহ্নিত করে তাদের জন্য কি করণীয় সেটাও বুঝিয়ে দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, যেমন এএনএম দিদি বা আশা কর্মীরা, এই দিনগুলোতে বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত করেন যেন মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসেন। পরিবারেরও একটা বড় দায়িত্ব হল মাকে সেদিন সেখানে নিয়ে যাওয়া। তার মানে যত নেওয়ার সদিচ্ছাটাই আসল। সুযোগ সুবিধা হাতের কাছেই রয়েছে, শুধু দরকার সঠিক তথ্য এবং পরিবারের সক্রিয় সহযোগিতা। আমি পিএমএসএম-এর নির্দেশিকায় আরও একটা জিনিস দেখে অবাক হয়েছি। সেখানে শুধু শারীরিক পরীক্ষার কথাই বলা নেই, মায়ের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়ার কথাও বলা আছে। হ্যাঁ, এই দিকটা তো আমরা প্রায় ভুলে যাই। এটা এখন খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ একজন মায়ের মানসিক স্বাস্থ্যের উপর শিশুর শারীরিক ও মানসিক গঠন অনেকটাই নির্ভর করে। এই প্রসঙ্গে ৩টি বিলম্ব বা 3 ডিলেইজ মডেলের কথা না বললেই নয়। 3টি বিলম্ব? হ্যাঁ, যা মাতৃমৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সেটা কি রকম? প্রথম দেরিটা হয় বিপদ বা সতর্ক সংকেত বোঝার পর চিকিৎসার জন্য বেরোনোর সিদ্ধান্ত নিতে। পরিবার হয়তো ভাবে, একটু দেখি ঠিক হয়ে যাবে। এটা হয়। দ্বিতীয় দেরি হয় বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে, হয়তো গাড়ি নেই বা রাস্তা খারাপ। আর তৃতীয় দেরিটা হয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর পর সঠিক চিকিৎসা শুরু হতে। আচ্ছা। নিয়মিত এএনসি চেকআপ করা হলে এই 3টি দেরি কিন্তু এড়ানো সম্ভব। কিভাবে? কারণ যে পরিবার নিয়মিত চেকআপে যায় তারা সতর্ক সংকেতগুলো চেনে, তাই সিদ্ধান্ত নিতে দেরি করে না। তারা আগে থেকেই জানে কোথায় যেতে হবে, অ্যাম্বুলেন্সের নম্বর কি, তাই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে দেরি হয় না। ঠিক। আর যেহেতু তাদের সব রিপোর্ট আগে থেকেই করা থাকে, তাই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর সাথে সাথেই সঠিক চিকিৎসা শুরু করা যায়। পুরো সিস্টেমটাই তখন প্রস্তুত থাকে। অসাধারণ। তাহলে আজকের আলোচনা থেকে এটা জলের মতো পরিষ্কার যে গর্ভকালীন যত্ন কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা মা ও শিশুর ভবিষ্যৎ সুস্থতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। একদম। ওজন, রক্তচাপ, রক্ত পরীক্ষা থেকে শুরু করে সতর্ক সংকেত চেনা, প্রতিটি পদক্ষেপই একে অপরের সাথে যুক্ত। একদম। আর এই পুরো যাত্রায় পরিবারের প্রত্যেক সদস্যের ভূমিকা আছে। বিশেষ করে স্বামী এবং শাশুড়ির সহযোগিতা ও ইতিবাচক মনোভাব মায়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। শুধু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। মা ঠিকমতো আয়রন ট্যাবলেট খাচ্ছেন কিনা, তিনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন কিনা, হাসি খুশি থাকছেন কিনা, এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখাও কিন্তু গর্ভকালীন যত্নেরই অংশ। ঠিক বলেছেন। মনে রাখতে হবে, একটি সুস্থ শিশুর জন্ম একটি সুস্থ ও সুখী মায়ের থেকেই সম্ভব। আমরা তো জানলাম যে একজন গর্ভবতী মায়ের যত্ন নেওয়ার জন্য পরিবার ও স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় ভূমিকা আছে। কিন্তু এই আলোচনাটা শেষ করার আগে আমি সবাইকে একটা কথা ভাবতে বলবো।
একজন প্রতিবেশী হিসেবে, সমাজের একজন সদস্য হিসেবে আমাদেরও কি কোনো দায়িত্ব নেই? আমরা কি পারি না আমাদের পাশের বাড়ির গর্ভবতী ভাবি বা বোনের খোঁজ নিতে? তিনি সব চেক আপ করাচ্ছেন কিনা, কোনো সমস্যায় পড়লে তাকে সাহায্য করার জন্য আমরা কি একটু হাত বাড়িয়ে দিতে পারি না? হয়তো আমাদের এই সামান্য উদ্যোগই একটা বড় পরিবর্তন আনতে পারে।